পার্ট 8 এইচডাব্লিউগুলো যেটা যেটা করবা মানে পারবা না সেটা সেটা করাই দিব ইনশাল্লাহ। এইচডাব্লিউগুলো যেহেতু করো না, এইচডাব্লিউগুলো কমপ্লিট করবা, তারপর নেক্সট ক্লাসে বলবা কোনটা কোনটা সমস্যা হয়, সেটা আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। কিন্তু তোমাদের তোমাদের আগে করতে হবে, একদম তোমরা করবা না সব আমি করাই দিব, এটাও এটাও ঠিক না। তোমাদের প্রবলেম আইডেন্টিফাই করো, প্রবলেম যেটা হবে সেটা আমি করিয়ে দিব। তো ধাতুর সক্রিয়তা সিরিজ, ধাতুর সক্রিয়তা সিরিজ। তো ধাতুর সক্রিয়তা সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আমাদের হচ্ছে ক্যাটায়ন অ্যানায়নের সক্রিয়তা রয়েছে, এই পৃষ্ঠায় অ্যানায়নের একটা ইয়া আছে, অ্যানায়নটা এই পৃষ্ঠা থেকে পড়তে হবে, যেমন সব থেকে নাইট্রেটের বেশি, তারপর হচ্ছে SO4 2 মাইনাজের, তারপরে SO4 SO3 2 মাইনাজের, তারপর ক্লোরিন মাইনাস, তারপর হচ্ছে ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস, OS মাইনাস। এগুলো হচ্ছে অ্যানায়নের সক্রিয়তা ক্রম। আর ক্যাটায়নের সক্রিয়তা ক্রম অপার পেজে আছে বড়টা, ওইটা তোমার পড়তে হবে। ক্যাটায়নের এপাশে অনেকগুলো আছে, দেখো তোমার এরকম একটা বইতে হচ্ছে গিয়ে চার্ট রয়েছে। এই সক্রিয়তা সিরিজটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে লিথিয়াম, তারপর হচ্ছে পটাশিয়াম, তারপর হচ্ছে গিয়ে স্টেনশিয়াম, ক্যালসিয়াম, এগুলো পড়তে হবে। তো এখান থেকে দেখো এখানে কয়েকটা জিনিস রয়েছে, যে নিচ থেকে উপরে গেলে কি হয়, সক্রিয়তা বৃদ্ধি পায়, তারপরে নিচ থেকে উপরে গেলে কি তড়িৎ ধনাত্মকতা বৃদ্ধি পায়, আবার নিচ থেকে উপরে গেলে জারণ বিভব বৃদ্ধি পায়, আবার উপর থেকে নিচের দিকে গেলে দেখো জারণ বিভব নিচ থেকে উপরে গেলে বৃদ্ধি পায়, কিন্তু বিজারণ বিভবটা উপর থেকে নিচে নামলে বৃদ্ধি পায়। একে অপরের বিপরীত হবে, জারণ বিভব এবং বিজারণ বিভবটা হবে একে অপরের অপোজিট হবে। তো এইখানে তোমার এভাবে কিছু কোশ্চেন করতে পারে, যে বলতে পারে যে শুধু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিম্নের কোন মৌলগুলো। তাহলে এই যে দেখো আয়রন থেকে হচ্ছে লেড, আয়রন থেকে লেড এরা কি করে, শুধুমাত্র অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তাহলে শুধু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন কে করে, শুধু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে আয়রন করে, ক্যাডমিয়াম করে, কোবাল্ট করে, নিকেল করে, টিন করে, লেড করে, এরা হচ্ছে শুধু অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। তারপর দেখো হাইড্রোজেনটার কথা কি বলছে, যে এর তুলনার জন্য সারণীতে অন্তর্ভুক্ত, মানে হাইড্রোজেনকে কেন ব্যবহার করা হয়, তুলনার জন্য হাইড্রোজেনকে অন্তর্ভুক্ত করা হয়। এভাবে আবার প্রকৃতিতে দেখো এখানে আছে কি, প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো এভাবে MCQ কোশ্চেন হতে পারে, নিম্নের কোনটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। তো প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় কারা, যেমন হচ্ছে মার্কারি, সিলভার, লেড, তারপর হচ্ছে গিয়ে দেখো সরি এটা লেড না, এটা হচ্ছে প্যালাডিয়াম, তারপর হচ্ছে প্লাটিনিয়াম, তারপর হচ্ছে গোল্ড, এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। এইটা একটু বেশি ইম্পর্টেন্ট MCQর জন্য। এভাবে আসতে পারে যে নিম্নের কোনটি প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায়। আমি কি বোঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এইখানে দেখো এই যে ধনাত্মকের জন্য একটা হচ্ছে গিয়ে সরার মতন চাইলে মনে রাখতে পারো, কিছু কিছু মৌল এখানে আসলে আমরা নিয়ে আসতে পারবো না, যেমন তারপরে চেষ্টা করি যে কয়টা নিয়ে আসতে পারি। কে কে না ম্যাকাইবার এলো যেন ফিরে। ক্রোমিয়াম, আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট নিয়ে ফিরে। ক্রোমিয়াম ক্রোমিয়াম আয়রন, ক্যাডমিয়াম, কোবাল্ট নিয়ে সোনা পাবে হায়। কেনা মেকাই বেরোলো যেন ফিরে হায়, সোনা সোনা পাবে হায়। হায়
আজি আজি পিটাবে আমায়। তো সক্রিয়তা সিরিজটা দেখো এভাবে একটা সরার মাধ্যমে ম্যাক্সিমামটা আমরা কভার করতে পারি। যেমন কে কে না ম্যাকাইবার এলো যেন, তারপর দেখো ফিরে, ফিরের পরে হচ্ছে গিয়ে ফিরে এলো যেন, ফিরে এলো যেন, এলো যেন ফিরে ক্যাডমিয়াম কোবাল্ট নিয়ে। আচ্ছা এটা থাকবে না, এলো যেন ফিরে সিডি ক্যাডমিয়াম কোবাল্ট নিয়ে সোনা পাবে সোনা পাবে হাই অ্যান্টিমনি আর্সেনিক আর্সেনিক বিসমাথ কুলঙ্গার হাজি আজি পিটাবে আমায়। তো দেখো এইখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে এই যে সক্রিয়তা সিরিজ, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ, ক্যাটায়নের সক্রিয়তা সিরিজ ম্যাক্সিমামটা আমরা কভার করতে পারি। দেখো কে না কে ম্যাকাইবার এলো যেন ফিরে আমরা কভার করতে পারলাম না কাকে, প্রথমত একটা লিথিয়াম নামে একটা মৌল আছে, একে কভার করতে পারলাম না। এখানে এসআর নামে একটা মৌল আছে, একে কভার করতে পারলাম না। ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম জিঙ্ক, জিঙ্কের পরে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ক্রোমিয়ামটাকে কভার করতে পারলাম না। ক্রোমিয়ামের পরে হচ্ছে আয়রন, তারপর হচ্ছে ক্যাডমিয়াম কোবাল্ট নিকেল টিন এসএন পিবি হাইড্রোজেন এসবি আর্সেনিক বিসমাথ সিইউ এইচজি এজি আর একটা পারি নাই পিডি প্লাটিনিয়াম মার্কারি। তাহলে দেখো এই যে গোল চিহ্নিত চারটা, এই চারটা মৌল আমরা সরার ভিতর আনতে পারি নাই, বাকি টোটালটাই কিন্তু আমরা সিকোয়েন্সলি মনে রাখার জন্য একটা সরা লিখেছি। দেখো কে কে নাম একাইবার এলো যেন ফিরে ক্যাডমিয়াম কোবাল্ট নিয়ে, মানে ফিরে আসছে ক্যাডমিয়াম কোবাল্ট নিয়ে সোনা পাবে, সোনা পাবে বলে ফিরে আসছে। তারপর বলছে হাই অ্যান্টিমনি আর্সেনিক, মানে অ্যান্টিমনি আর্সেনিককে তুমি একটা হাই দিয়েছো, হাই অ্যান্টিমনি আর্সেনিক বিসমাত, তিনজনকে হাই দিয়ে বলা হয়েছে কুলাঙ্গার হাজি আজি পিটাবে আমায়। তাহলে জাস্ট একটা সরা, তো সরা, এটা আসলে কোনো মিনিং খুঁজতে যেও না সরার, কারণ এটা তো অ্যাকচুয়ালি আমরা সিকোয়েন্সটা মনে রাখার জন্য সরা, হ্যাঁ সিকোয়েন্সটা যাতে আমরা মনে রাখতে পারি তার জন্য সরা, আর কিছু না। তো দেখো এইভাবে করে আমরা ধাতু সক্রিয়তা সিরিজটা চাইলে যতদূর সম্ভব মনে রাখা যায়। ওকে বোঝাতে পারছি বলো? জি স্যার। আশা করা যায় পারবা মনে রাখতে। এরপরে দেখো আমরা চলে যাব হচ্ছে জারণ বিজারণে চলে যাব, যে অর্ধজারণ অর্ধবিজারণ বিক্রিয়াটা আসলে চলে যাব। তো আমি একটা বিক্রিয়া লিখি, দেখো জিঙ্ক প্লাস কপার সালফেট এখানে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং হচ্ছে কপারে পরিণত হবে। তো জারণ বিজারণের সময় সব সময় একটা জিনিস তোমার খেয়াল রাখতে হবে, যে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে মুক্ত অবস্থায় জারণ মানটা কত হবে? 0 হবে। তাহলে দেখো ও মুক্ত অবস্থা আছে, ও মুক্ত অবস্থা আছে, তো মুক্ত অবস্থায় জারণ মানটা হবে কত? 0। এরপরে দেখো এই জিঙ্ক থেকে এখানে কত? জিঙ্ক 2+ হবে। আর এখানে জিঙ্ক 2+ কিভাবে পাইলাম? দেখো আমরা যদি জিঙ্ক সালফেটের, এখানে সালফেট হচ্ছে কি SO4 2-, তাহলে সালফেটের জারণ মান কত? -2, x প্লাস -2 ইকুয়াল টু কত? 0। তাহলে x - 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু কত? +2। তাহলে দেখো এই জিঙ্কের জারণ মান 2+ পেয়েছি, সেমভাবে কপারেরও জারণ মান কি 2+ আসবে। তো জিঙ্কের সাথে তুমি জিঙ্কের কম্পেয়ার করবা এবং কপারের সাথে তুমি কপারের কম্পেয়ার করবা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে। তো এখানে দেখো জারণ মান বৃদ্ধি পেয়েছে, জারণ মান বৃদ্ধি পেয়েছে, জারণ মান বৃদ্ধি বা ইলেকট্রন ত্যাগ হয়েছে।
এই প্রসেসটার নাম হচ্ছে জারণ। জারণ হচ্ছে জারিত হবে এবং একে আমরা বলবো বিজারক। ঠিক আছে, তাহলে জারণ কখন হবে? যখন জারণ মানটা বৃদ্ধি পাবে। এখানে 0 আছে, এখানে 2+ হয়েছে, তাহলে দেখো জারণ মানটা কি বৃদ্ধি পেয়েছে। জারণ মান যদি বৃদ্ধি পায় তাইলে সেটাকে আমরা বলবো জারণ। আর এখানে কি হয়েছে দেখো, কপার 2+ থেকে কপার হয়েছে, এখানে কি হয়েছে, জারণ মান হ্রাস পেয়েছে। জারণ মান হ্রাস পেয়েছে বা ইলেকট্রন কি হয়েছে, গ্রহণ হয়েছে। তা এই প্রসেসটার নাম হচ্ছে বিজারণ। বিজারণ হচ্ছে কি হয়, বিজারিত হয় এবং একে আমরা কি বলবো, জারক বলবো। তাহলে এই জিনিসটা মনে রাখবা, জারণ জারিত হয় একে বিজারক বলে, বিজারণ বিজারিত হয় একে জারক বলে। তো এখন আমরা শিখব অর্ধজারণ আর অর্ধবিজারণটা কি। দেখো এইটা একটা রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ায় একটা অংশে জারণ হয়েছে আর একটা অংশে কি হয়েছে, বিজারণ হয়েছে। তো যে অংশটায় জারণ হয়েছে সেটা কি বলা হয়, অর্ধজারণ। তাহলে দেখো জিঙ্ক কি করেছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+ অবস্থায় যদি যেতে চাও, দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ পরিণত হয়েছে। এরপরে দেখো অর্ধবিজারণ। অর্ধবিজারণ তাহলে কোনটা হবে, অর্ধবিজারণ হবে বিজারণ যার হয়েছে সেটাই হচ্ছে অর্ধবিজারণ। বিজারণ হয়েছে কার, কপার 2+, ও কি করেছে, দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে। তাহলে এইটা হচ্ছে অর্ধজারণ বিক্রিয়া, এইটা হচ্ছে অর্ধ বিজারণ বিক্রিয়া। এই টোটালটাকে একাত্রে বলা হবে কোষ বিক্রিয়া। তাহলে কোষ বিক্রিয়াটা কি হবে, এইটা কাটা যায়, তাহলে এখানে কি থাকে, জিঙ্ক ও হচ্ছে দুইটা কপার 2+, এখান থেকে কি পাচ্ছে, জিঙ্ক 2+ প্লাস হচ্ছে কপার। তাহলে এই বিক্রিয়াটাকে বলা হয় সামগ্রিক বিক্রিয়া, সামগ্রিক বিক্রিয়াও বলা হয় বা কোষ বিক্রিয়া, বা কোষ বিক্রিয়া বলা হয়। এখন এই বিক্রিয়াটাকে চাইলে তুমি এইভাবে প্রকাশ করতে পারো, জিঙ্ক, জিঙ্ক কি হয়েছে, জিঙ্ক থেকে জিঙ্ক 2+-এ পরিবর্তিত হয়েছে, তাহলে জিঙ্ক থেকে জিঙ্ক 2+। এরপরে দেখো দুইটাকে অর্ধজারণ অর্ধবিজারণকে আলাদা করার জন্য এভাবে একটা সমান্তরাল দুইটা রেখা দেওয়া হয়। দেন আমাদের বিজারণটা কপার 2+ পরিবর্তিত হয়েছে কি, কপারে। তাহলে জাস্ট এভাবেও তুমি লিখতে পারো। আবার চাইলে এখন এভাবেও লিখতে পারো, জিঙ্ক এখান থেকে কি উৎপন্ন হয়েছিল, জিঙ্ক সালফেট, তখন তো এখানে আর চার্জটা দেওয়া যাবে না। আর এখানে ছিল কি, কপার সালফেট থেকে কি হয়েছে, কপার। তুমি চাইলে এটাও লিখতে পারো। তাহলে এইভাবে যদি একটা বিক্রিয়া দেওয়া থাকে, এটার দ্বারা কি বুঝবা, প্রথমটা হচ্ছে কি বিক্রিয়ক, আর এরও প্রথমটা হচ্ছে কি বিক্রিয়ক, আর এইটা উৎপাদ, এইটা কি উৎপাদ। তাহলে প্রথম পার্টটা হবে বিক্রিয়ক, পরের পার্টটা হবে উৎপাদ। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, ক্লিয়ারলি বুঝছো তো? তারপর যাও পাঠ হচ্ছে গিয়ে 11-তে হচ্ছে এই জারণ বিজারণটাই একটা এম নামে একটা মৌল দ্বারা বুঝাইছে। এম নামে একটা মৌল দ্বারা এখানে ক্লিয়ার করছে। এম হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে ইলেকট্রন এন সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে এম এন প্লাসে পরিণত হয়, তাহলে এটা কি জারণকে নির্দেশ করে। সেইমভাবে এম এন প্লাস ও কী করবে, এন সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এম এ পরিণত হবে, তাহলে এখানে কি হবে, এটা হচ্ছে বিজারণে পরিণত হবে। তাহলে এইটা কি তোমার এখানে এম দ্বারা যে কোনো একটা মৌলকে বুঝাইছে, তাহলে এখানে এম দ্বারা হচ্ছে জারণ বিজারণ দুইটাই হয়। এম হচ্ছে গিয়ে দেখো এম থেকে এম প্লাস, তাহলে এখানে হয় জারণ, আর অপোজিটভাবে আসলে হয় বিজারণ। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদানের মাধ্যমেই জারণ বিজারণটা হয়, সেই জিনিসটাই এখানে ক্লিয়ার করা হয়েছে। আই থিঙ্ক বুঝছো না? এরপর দেখো আমরা কিন্তু জানি এই যে জারণ বিজারণটা, জারণ বিক্রিয়াটা হয় কোথায়, জারণ বিক্রিয়াটা হয় অ্যানোড তড়িৎদ্বারে। জারণ বিক্রিয়াটা হয় অ্যানোড তড়িৎদ্বারে, আর বিজারণ বিক্রিয়াটা হয় ক্যাথোড তড়িৎদ্বারে। তাহলে অ্যানোডে জারণ হয়, ক্যাথোডে বিজারণ হয়। তো এখন এইখান থেকে আমরা ইএমএফ বের করার জন্য ম্যাথ করব, এটাই পরীক্ষায় সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো ইএমএফ বের করার ম্যাথ হচ্ছে ই অফ অ্যানোড, এএনও ডি, অ্যানোড, অ্যানোডে কি হয়, জারণ হয়, তাহলে অ্যানোডে অক্সিডেশন, প্লাস ই অফ ক্যাথোড, ক্যাথোডে কি হয়, বিজারণ হয়, তাহলে ই অফ ক্যাথোডে রিডাকশন। তো
তাহলে ইএমএফ বের করার জন্য এইটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো এই সূত্রটা হচ্ছে আমরা ব্যবহার করে অঙ্ক করব। এখন চাইলে এই সূত্রটাকে তুমি ঘুরায় পেঁচায় লিখতে পারো। যেমন তুমি যদি এখানে ই অফ অ্যানোডে তুমি অক্সিডেশনই রাখলা। এখন এইখানে দেখো এই রিডাকশনের জায়গায় যে ই অফ ক্যাথোড, ই অফ ক্যাথোডে হচ্ছে গিয়ে তোমার কি, ই অফ ক্যাথোডে হচ্ছে রিডাকশনের জায়গায় যদি তুমি অক্সিডেশন করো তাহলে প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এখানে যেমনি যেতে পারি, এখান থেকে আরও একটা সূত্র তৈরি করা যায়। এই যে অ্যানোডে কি হচ্ছে অক্সিডেশন, এখন অ্যানোডটা যদি রিডাকশন লিখো তাহলে কি মাইনাস হয়ে যাবে, অ্যানোডটা যদি রিডাকশন লিখো তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, প্লাস ই অফ ক্যাথোড রিডাকশন। তাহলে এটাকে একটু সাজিয়ে যদি লিখো তাহলে ই অফ ক্যাথোড রিডাকশন মাইনাস ই অফ অ্যানোড রিডাকশন। তাহলে এই জিনিসগুলো আমাদের অঙ্ক করার জন্য লাগবে না, এগুলো লাগবে এমসিকিউর জন্য। এই ইকুয়েশনগুলো যে সত্য, কারণ তোমার বহুপদী এমসিকিউতে আসবে নিম্নের কোন সমীকরণটি সঠিক নয় বা নিম্নের কোন সমীকরণটি সঠিক, এভাবে বহুপদী এমসিকিউতে আসবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এগুলো মনে রাখতে হবে। মূল সূত্র হচ্ছে এইটা, ই অফ অ্যানোডে অক্সিডেশন হয়, ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয়। তাহলে দেখো এখানে অক্সিডেশনটা ঠিক রেখেছো, এখানে রিডাকশনের জায়গায় কি করেছো, অক্সিডেশন করেছো। তাহলে এইখানে প্লাস ছিল, প্লাসটা কি মাইনাস হয়ে যাবে। সেম এখান থেকে যদি এখানে আসো, এখানে অক্সিডেশন ছিল, অক্সিডেশনের জায়গায় রিডাকশন লিখছো, তাহলে এখানে কি প্লাস ছিল, প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এটা যেমন ছিল তেমনই রেখে দিয়েছি। এখন এইটাকে এপাশে আনছি, এটাকে এপাশে নিয়েছি। তো এই প্রত্যেকটা সমীকরণই হচ্ছে সঠিক, এতে কোনো ভুল নেই। ক্লিয়ার বিষয়টা? জি স্যার। ওকে। তো এখন আমাদের এই জিনিসগুলো নিয়ে সামনের টপিকগুলো আলোচনা, অনেক কথাবার্তা লেখা আছে, এগুলো দেখবা। এরপর দেখো তোমার একটা চার্ট আছে, এই যে আমাদের কিছুক্ষণ আগে সক্রিয়তা সিরিজটা শিখেছি, ওই সক্রিয়তা সিরিজের চার্ট আছে। এখানে দেখো জারণ বিভব, বিজরণ, এই যে জারণ বিভব দেওয়া আছে, বিজরণ বিভব দেওয়া আছে। যদিও অঙ্ক করার সময় আমাদের এগুলো কোশ্চেনে উল্লেখ করা থাকবে, কিন্তু তারপরে এখানে যেগুলো স্টার লেখা আছে এগুলো একটু মুখস্থ করতে হবে। লিথিয়াম, ক্যালসিয়াম, এগুলো আন্ডার ডাক দাও, লিথিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন, কপার, সিলভার এবং ফ্লোরিন, এগুলো মনে রাখতে হবে। কারণ তোমার ম্যাথমেটিক্সে হয়তো বা তোমার মানগুলো উল্লেখ করা থাকবে, কিন্তু তোমার এমসিকিউ বলতে তো একটা জিনিস রয়েছে, এমসিকিউতে তোমাকে কিন্তু মানগুলো উল্লেখ করবে না, এমসিকিউ তো তোমার মনে রাখতে হবে। এজন্য অবশ্যই এই জিনিসগুলো মনে রাখতে হবে। দেখো জারণ বিভবটা মনে রাখলে বিজন বিভব আর মনে রাখতে হবে না। লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, তাহলে এখানে কি হয়েছে, জারণ বিভব, জারণ বিভবটা কত, প্লাস 3.04। তাহলে জারণ বিভবের অপোজিট হচ্ছে বিজরণ। লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস হয়েছিল, এখন কি লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, তাহলে এটা কি বিজরণ হয়েছে। তো বিজরণ বিভবটা দেখো এইখানে ছিল প্লাস 3.04, এখন কি হয়েছে মাইনাস 3.04, জাস্ট অপোজিট, এটা প্লাস এটা মাইনাস, এভাবে প্রত্যেকটারই জারণ বিভব যা হবে বিজরণ বিভব তাই থাকবে, জাস্ট একটা অপোজিট চিহ্নযুক্ত বা বিপরীত সাইনযুক্ত হবে। কথা বুঝছো? জি স্যার। তাহলে এই জারণ বিভব বিজরণ বিভবটা হচ্ছে তোমার আয়ত্ত করতে হবে। এরপরে আমরা অঙ্কে চলে যাই এখন ডিরেক্টলি। জারণ বিজরণের কথাগুলো বলছি, যে দেখো পার্ট 13তে তোমার আলোচনা আছে, জারণ বিজরণটা কিছুক্ষণ আগে বলছি। তারপরে এই যে 3টা সমীকরণ আকারে দেওয়া আছে, সেই সমীকরণটা মাত্র আমরা শিখলাম। এখন মূলত আমরা উদাহরণ 1-এ চলে যাব। এখানে এই অঙ্কগুলোই বোর্ড পরীক্ষায় বেশি আসে। তো উদাহরণ 1-এ তোমার কি দেওয়া আছে দেখো, আয়রন থেকে আয়রন 2+, এখানে আছে 1 মোলার। এরপরে দেখো আমাদের আছে কপার 2+, এখানেও 1 মোলার আছে, এখান থেকে আমাদের কি কপার, এর ইএমএফটা নির্ণয় করতে বলছে। দেখো এই ঘনমাত্রা দুইটা কি সমান না, ঘনমাত্রা দুইটা ঘনমাত্রা সমান। যখন ঘনমাত্রা সমান হবে তখন আমরা এই সূত্রটা ইউজ করব, ইএমএফ ইকুয়াল টু হচ্ছে ই অফ এ এনও ডি, অ্যানোড, অ্যানোডে অক্সিডেশন, ই অফ ক্যাথোড, ক্যাথোডে কি হবে, রিডাকশন। তো প্রথমত তোমার যে কাজটা করতে হবে সেই কাজটা হচ্ছে এইখানে যে বিক্রিয়াটা দেওয়া আছে এখান থেকে কার জারণ হয়েছে কার বিজরণ হয়েছে সেটা আইডেন্টিফাই করা। তোর উদ্দীপকের বিক্রিয়াটা থেকে কিছুক্ষণ আগে আমি বলছিলাম প্রথমটা বিক্রিয়ক, এটাও তাহলে বিক্রিয়ক। তাহলে দেখো আয়রন, এখানে আমাদের কপার 2+,
এখান থেকে কি হয়েছে, এইটা বিক্রিয়ক, এইটা উৎপাদ, তাহলে এই আয়রন 2+টা উৎপাদ, তাহলে এইটা বিক্রিয়ক, এইটা উৎপাদ, কপারটা হচ্ছে উৎপাদ। তাহলে আয়রন থেকে আয়রন 2+ হয়েছে, তাহলে এখানে কি হয়েছে দেখো, জারণ হয়েছে। কপার 2+ থেকে আমাদের কি কপার হয়েছে, তাহলে এখানে কি হয়েছে, বিজারণ হয়েছে। কিছুক্ষণ আগে শিখেছিলাম জারণ মান বৃদ্ধি পাইলে হয় জারণ, আর জারণ মান হ্রাস পেলে তাকে আমরা কি বলবো, বিজারণ বলবো। তাহলে দেখো এখন তুমি যদি ইএমএফটা বের করতে যাও, ই অফ অ্যানোড, অ্যানোডে অক্সিডেশন, তাহলে অক্সিডেশন কার ঘটেছে, ই অফ আয়রনের অক্সিডেশন ঘটছে। তো আমাদের আয়রন থেকে আয়রন 2+, দেখো এখানে আমি জারণ অবস্থাটা কিন্তু লিখেছি। তারপরে ই অফ ক্যাথোড, ক্যাথোডে রিডাকশন ঘটবে, রিডাকশনটা কার ঘটেছে, কপারের ঘটেছে, তাহলে ই অফ কপার 2+ থেকে কপার। তো দেখো এখানে আয়রন থেকে আয়রন 2+, এর ভ্যালুটা তোমার কোশ্চেনে দেওয়া আছে। দেখো আয়রন থেকে আয়রন 2+ এর মানটা তোমার কোশ্চেন এভাবে দেওয়া আছে। দেখো এখানে তোমার দেওয়া আছে ই অফ আয়রন থেকে আয়রন 2+, এর মানটা দেওয়া আছে 0.44। আর একটা দেওয়া আছে ই অফ কপার থেকে কপার 2+, এর মানটা দেওয়া আছে -0.34। তাহলে আমাদের কোশ্চেনে লাগবে, মানে অঙ্ক করতে গেলে লাগবে আয়রন থেকে আয়রন 2+ এর মানটাই আমাদের জানা দরকার। এখানেও দেখো আয়রন থেকে আয়রন 2+ এর মানই দেওয়া আছে, তাহলে যেটা দেওয়া আছে সেটাই এখানে লিখব। এরপরে আমাদের লাগবে কপার 2+ থেকে কপারের মান, বাট এখানে দেওয়া আছে কি কপার থেকে কপার 2+, এখানে লাগবে 2+, দেখো আগে 2+ তারপরে 0, বাট তোমার দেওয়া আছে কি আগে 0 তারপরে 2+, তাহলে এটাকে উল্টাই দাও, এটাকে উল্টাইতে হবে, কপার 2+ থেকে কপার, এটা যদি হয় তাহলে এখানে ছিল জারণ বিভব। এখন কি করেছি, এখানে দেখো 0 থেকে 2 মানে জারণ ছিল, এখানে কি হয়েছে 2 থেকে 0 বিজারণ হয়েছে। তাহলে জারণ বিভব বিজারণ বিভবের ভ্যালুটা সেমই থাকবে, শুধু সাইন বিপরীত হবে, আগে ছিল মাইনাস এখন হবে কি প্লাস। তাহলে আমাদের এইটা লাগবে, তাহলে এইটা এখানে বসিয়ে দাও, তাহলে হয় কত 8.7 এত ভোল্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের ইএমএফ। আমাকে বোঝাতে পারছি বলো? স্যার এগুলো কি এরকম নর্মালি আসে? হ্যাঁ, এই এই এই- এই অঙ্ক আসে, এই অঙ্কই তোমার 3 মার্ক, এই অঙ্কই 4 মার্ক, এইখানে পরীক্ষায় আসি এই অঙ্কগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, এবং এই চ্যাপ্টারে 10-এ 10 পাওয়া খুবই সহজ। তুমি কি বুঝছো কিনা সেটা বলো? জি স্যার। কঠিন না কিন্তু, অঙ্ক কিন্তু সহজ। এরপরে দেখো 2 নাম্বারটা যদি খেয়াল করো, 2 নাম্বারে কি আছে, নিকেল থেকে নিকেল 2+, এখানে 1 মোলার আছে। তারপর দেখো আমাদের কপার 2+, এখানেও আমাদের 1 মোলার, সেম ঘনমাত্রা, এখান থেকে কপার। তো ফার্স্ট অফ অল বিক্রিয়াটা করো, এই নিকেল কপার 2+, এখান থেকে আমাদের কি হয়েছে নিকেল 2+ প্লাস কপার। তাহলে দেখো এখানে কি হয়েছে, জারণ হয়েছে, এখানে কি হয়েছে বিজারণ হয়েছে। তাহলে এখানে প্রথমত তোমার আইডেন্টিফাই করতে হবে কার জারণ হয়েছে কার বিজারণ হয়েছে। এখন খেয়াল করো তোমার ইএমএফ মানগুলো দেওয়া আছে কি নিকেল 2+ থেকে তোমার এরকম দেওয়া আছে, নিকেল 2+ 2টা ইলেকট্রন গ্রহণ করে নিকেলে পরিণত হয়েছে, তখন ইনটের মানটা -0.24। এর মানে হচ্ছে ই অফ নিকেল 2+ থেকে নিকেল, মানে এখানে কি বিজারণ বিভবটা দেওয়া আছে, তাহলে আমি কিন্তু বিজারণ বিভবই লিখেছি, এর মানটা কত -0.24। তেমনি দেওয়া আছে কপার 2+ ও 2টা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়েছে, এখানে ই নট দেওয়া আছে +0.34 ভোল্ট। তো এটাকে আমরা লিখতে পারি ই অফ কপার 2+ থেকে কপার, এখানে মানটা কত আছে 0.34। এখন আমাদের দেখো ইএমএফ বের করার সূত্র ছিল ই অফ অ্যানোড, অ্যানোডে হচ্ছে অক্সিডেশন হয়, আর ই অফ ক্যাথোড, ক্যাথোডে হচ্ছে রিডাকশন হয়। তাহলে অ্যানোডে অক্সিডেশন জারণটা কার হয়েছে, জারণটা হয়েছে নিকেলের, তাহলে নিকেল থেকে নিকেল 2+, বিক্রিয়া দেখে যে নিকেল থেকে নিকেল 2+, আর কপার 2+ থেকে কপার। তাহলে আমরা এখানে লিখব ই অফ কপার 2+ থেকে কপার। তাহলে দেখো নিকেল থেকে নিকেল 2+ এর মান লাগবে, আমাদের দেওয়া আছে কিসের মান, নিকেল 2+ থেকে নিকেলের মানটা আমরা জানি, কিন্তু আমাদের লাগবে কি নিকেল থেকে নিকেল 2+, তাহলে এইটাকে কি ঘুরাইতে হবে, ঘুরাইলে মাইনাসটা কি হয়ে যাবে জাস্ট প্লাস হয়ে যাবে। আর আমাদের লাগবে কপার 2+ থেকে কপার, এখানেও দেখো কপার 2+ থেকে কপারের মানই দেওয়া আছে, তাহলে যা আছে তাই হবে 34
তার মানে 0.58 ভোল্ট হয়ে গেল অ্যান্সার। বুঝছো? স্যার মাঝখানে একটু বলেন তো স্যার, এই যে বিক্রিয়া শুরু এইখান থেকে, স্যার এখানে ই তো নটের এইটা মানে কি? এইটা দেখে তুমি বিক্রিয়া করবা, তোমার জারণ বিজারণটা আইডেন্টিফাই করতে হবে। জারণ বিজারণ আইডেন্টিফাই না করতে পারলে তো এই অঙ্ক তুমি করতে পারবা না। তো এই বিক্রিয়া থেকে আমি জারণ হয়েছে নিকেলের, বিজারণ হয়েছে কপারের, এটা আমরা আইডেন্টিফাই স্যার করলাম। এইটুকু না স্যার, এই নিচের টুকু। তাহলে এই তো এখানে দেখো আমাদের জারণ যার হয়েছে স্যার সেটা ই লিখতে। নটের মানে কি? ই নট দ্বারা কিছুই বোঝায়, এখানে জাস্ট হচ্ছে ই সেলের মানটাকে বুঝাইছে, জারণ বিভব বিজারণ বিভবকে বোঝায়, নট দ্বারা কিছু বুঝতে যেও না। তো এখানে আমাদের হচ্ছে গিয়ে এই যে এখানে দেখো নিকেল 2+ থেকে নিকেলের মানটা দেওয়া আছে, কিন্তু আমাদের মানে বিক্রিয়া অনুসারে লাগতেছে কি নিকেল থেকে নিকেল 2+, কিন্তু তুমি জানো কি 2+ থেকে নিকেল, তাহলে এই মানটাকে ঘুরাইতে হবে। আমার কথা বুঝছো? এই মানটাকে জি ঘুরাইতে হবে, স্যার। আমাদের দেওয়া আছে 2+ থেকে নিকেল, কিন্তু আমাদের লাগবে নিকেল থেকে নিকেল 2+, তাহলে এখানে মাইনাস ছিল, মাইনাসটা কি প্লাস হয়ে যাবে। জি স্যার বুঝছি। আর এখানে আমাদের লাগবে কপার 2+ থেকে কপার, কিন্তু আমাদের দেওয়াও আছে কি কপার 2+ থেকে কপার, যেভাবে দেওয়া আছে সেভাবেই লাগবে। এই জন্য এখানে যে ভ্যালুটা ছিল সেটাই আমি এখানে ডিরেক্টলি লিখেছি। বুঝছো? জি স্যার। তারপর এখানে ক্যালকুলেশন করে আমরা ইএমএফটা বের করতে পেরেছি। কথা বুঝছো? আমরা আজকে উদাহরণ 2 পর্যন্তই করব, আমি আসলে জার্নি করে আসছি, শরীর ক্লান্ত। এখন হচ্ছে এখানে আমি কিছু এইচডব্লিউ দিয়ে দিব। উদাহরণ 2 অনেক থিওরি পড়েছি। উদাহরণ 2 আর শিক্ষার্থীর কাজে চলে যাও তোমরা। শিক্ষার্থীর কাজের তোমরা হচ্ছে 2 নাম্বার করবা। শিক্ষার্থীর কাজের 2, 3। শিক্ষার্থীর কাজের 2, 3, 4। স্টুডেন্টস ওয়ার্কস, STUDENTS, স্টুডেন্টস ওয়ার্কস 2, 3, 4, এটা হচ্ছে এইচডব্লিউ। ঠিক আছে, স্টুডেন্টস ওয়ার্কস 2, 3, 4 হচ্ছে এইচডব্লিউ। আর হচ্ছে পাঠ 14 উদাহরণ 2 পর্যন্ত। ঠিক আছে, এ পর্যন্ত পড়লাম। ইনশাল্লাহ নেক্সট দিন অনেক কিছু পড়বো, বৃহস্পতিবার অনেক দূর পড়বো। আজকে একটু কম পড়ো ভাই, আজকে আসলে আমি ক্লান্ত অনেক। বুঝছো? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? জি স্যার বুঝছি। ওকে ঠিক আছে, তাহলে নেক্সট দিন ইনশাল্লাহ টাইমলি জয়েন করবা, 7:30টায় জয়েন করবা। আর তোমাদের এমনিতে তো মনে হয় কলেজ আছে, তো অবশ্যই 7:30টায় জয়েন করবা। নেক্সট দিন আমরা এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম অঙ্কই কমপ্লিট করে ফেলবো। ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।